দর্শকবৃন্দর কাছে বলবো, আজকে আমাদের সৌভাগ্য এই মাননীয় সন্তান দলের সর্বভারতীয় প্রেসিডেন্ট মাননীয় শঙ্কর সরকার মহাশয় আমাদের কাছে উপস্থিত আছেন এবং ওনার সম্বন্ধে যতটুকু আমি জানি যে উনি ছোট বড় অর্থাৎ গরিব, খুব নিচু শ্রেণীর গরিব প্রত্যেককে মানে 126টা মানুষকে মান্থলি টাকা পাঠান, একটা ভালো অ্যামাউন্ট। আমি দেখেছি বাস্তবে মানুষরা ধর্ম করে যেগুলোতে পয়সা লাগে না, কিন্তু পয়সা ইনকাম করে আমি 1 লাখ টাকা ইনকাম করলাম এবং তার মধ্যে 50,000 টাকা আমি দান করলাম, এই ক্ষমতা আমি খুব কম মানুষেরই দেখেছি। একমাত্র শঙ্কর সরকার এখানে ব্যতিক্রম। তাই ওনাকে আমাদের পাওয়া মানে আমাদের ভাগ্যের ব্যাপার। আপনারা ওনার বক্তব্য শুনবেন, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন কিছু প্রশ্ন থাকলে। সোহানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সন্তান দলের সর্বভারতীয় প্রেসিডেন্ট মাননীয় শঙ্কর সরকার মহাশয়। ওনাকে আমার কিছু প্রশ্ন আছে, তাই প্রশ্ন করব, আপনারা ধৈর্য সহকারে সুস্থভাবে শুনবেন। মাননীয় প্রেসিডেন্ট নমস্কার, রামনারায়ণ রাম। স্যার, আমি যতটুকু জানি আপনি একজন বিশাল শিল্পপতি মানুষ। তো আপনি এই সন্তান দলের জন্য এখানে সেখানে বিহারে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এই প্রচার করছেন এবং আমরা দেখেছি এবং জেনেছিও যে আপনি ছোট ছোট বাড়িতে যেখানে থাকা যায় না সেখানে গিয়ে আপনি থাকেন, লবণ ভাত পেলে লবণ ভাত খান, লঙ্কা ভাত খান। আপনার খাবার দেখে কোনো মানে কোনো রকম নেই। তা আপনি তো মনে করলেই 5 স্টার হোটেলে থাকতে পারেন, মনে করলেই আয়েস আরাম থাকতে পারেন। তাহলে এই যে প্রচারে যাচ্ছেন আপনি, আপনার ইন্টারেস্টটা কি? আচ্ছা, আপনি বলুন। আপনারা সবাই দর্শকদের কাছে আমি একটা বার্তা রেখে যাই, ক্ষুধা ছাড়া খাদ্য ভালো লাগে না। ক্ষুধা যদি না থাকতো আমরা তো কর্মই করতাম না, চাষবাস করতাম না, চাকরি করতাম না। আমাদের ক্ষুধা আছে বলেই আমাদের খাদ্য তৃপ্তি লাগে, তৃষ্ণা আছে বলেই জলের আমাদের প্রয়োজন। সেই জন্য আমি আমার জীবনে, ব্যক্তিগত জীবনে সত্যিকারের যে ক্ষুধা, জানা বোঝার ক্ষুধা, সত্যিকারের যে তৃষ্ণা, যে ভেতরের তৃষ্ণা, সেইটাকে আমি অনুভব করার চেষ্টা করি। সাধারণ থেকে অতি সাধারণভাবে জীবনযাপন করে দেখতে হবে। আবার চরম মানে ভোগ করাও যেতে পারে। দুটো না করলে আলো অন্ধকারের মতো আপনি বুঝতে পারবেন না। অন্ধকার না থাকলে আলোর মাহাত্ম্য থাকে না, আবার আলো না থাকলে অন্ধকারের মাহাত্ম্য থাকে না। সেজন্য আপনি যদি চরম ভোগ ও চরম ত্যাগের পথে না যান, নিজেকে চিনতে পারবেন না, মানুষ মানুষকে চিনতে পারবে না, মানুষ নিজেকে চিনতে পারবে না। সেজন্য এটা আমাদের প্রয়োজন আছে। এবং প্রকৃতির নিয়মে যেমন একটা খাবার, এক ধরনের খাবার রোজ ভালো লাগে না। কোনদিন তিতো খেতে ইচ্ছে করে, কোনদিন ঝাল খেতে ইচ্ছে করে, কোনদিন টক খেতে ইচ্ছে করে। এটা প্রকৃতির সৃষ্টি করেই রেখেছে। প্রকৃতি আমাদের ভেতরে সেই তৃষ্ণা কোথায় জাগাবে? সেই জন্য একভাবে চলা কেউ পারবে না। প্রকৃতি যেমন সৃষ্টি আর ধ্বংস হচ্ছে, তার এফেক্ট প্রত্যেকটি জীবকুল, মানুষের উপর, উদ্ভিদের উপর চলছে, সেখানে হতেই হবে। সেই জন্য মানুষ যত সিম্পল, সাধারণভাবে সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করবে। সবাই খেতে পেলে আমরা খাবো। আমি একা খাবো, একা পড়বো, একা ভালো থাকবো, তাহলে তিনি তো খুশি হবে না। তাকে খুশি করা, সৃষ্টিকর্তাকে খুশি করা, রামকে খুশি করাই আমাদের কাজ। রাম হচ্ছে মহাকাশ, নারায়ণ হচ্ছে আনকাউন্টিং গণনক্ষত্র। সেই গণনক্ষত্রের মধ্যে যে জীবকুল, প্রাণীকুল, উদ্ভিদকুল আছে, অনুপরমাণু আছে, সেটা হচ্ছে আরেকটা আখি রাম। এই রাম ও নারায়ণ রাম, এ হচ্ছে সাউন্ড এনার্জি। আমরা রাম দশরথ পুত্র রামের কথা বলছি না। রাম জন্মেছে 7,000 বছর আগে। আদৌ রাম ছিল কিনা, রামের যে চরিত্র দেখানো হচ্ছে, এটা সত্য মিথ্যা প্রমাণ করবে কে? তো ওর মধ্যে আমরা যাব না। আমরা যা দেখতে পাচ্ছি মহাকাশকে, এটা আছে, থাকছে, থাকবে,
আমি সেই রামের কথা বলেছি, যে রামের আজকের অস্তিত্ব নেই, আমি সে রামের কথা বলছি না। যে রাম এক্সিস্টিং, যা আমার মাথার উপরে আমি দেখতে পাই, তাকালেই দেখতে পাই, অনুভব করি। আপনার আমার এই যে গ্যাপটা, এই জায়গাটাও শূন্য। রাম, শূন্য নয়, পূর্ণ। পূর্ণ। ফাঁকার মধ্যে আঁকা, আঁকার মধ্যে ফাঁকা। ঠিক। বুঝতে পেরেছেন? ঠিক। স্যার, আমি যতটুকু জানি আপনি এই বেদ প্রচার করতে গিয়ে 60-70 কোটি টাকা খরচ করে দিয়েছেন, এবং এটা আমি প্রত্যক্ষদর্শী। তা আপনার এই এই যে খরচ করে এত অর্থ লস করে আপনার এই বেদ প্রচারের সার্থকতা কি? আমি তো বেদ প্রচারের স্বার্থে প্রকৃতিকে চেনাবার জন্য, প্রকৃতিকে বোঝার জন্য এই আমার কাজ, এটাই বেদ প্রচার। যারা প্রকৃতিকে দেখেও দেখতে চাইছে না, অনুভব করেও অনুভব করছে না, বুঝেও বুঝতে চাইছে না, তারা যে বোঝে না সেটাও বোঝে না, তার অনুভবও তাদের নেই। তো আমার উদ্দেশ্য হচ্ছে, মৃত্যুর পরে তো আমি অর্থ নিয়ে যেতে পারবো না, তো অর্থ ব্যাপ্তির জন্য, ব্যক্তি থেকেই অর্থ আসে। শুধু ব্যক্তি অর্থ রোজগার করতে পারে না। ধরুন এই পৃথিবীর সব মরে গেল, আমি শঙ্কর শাখা বেঁচে রইলাম, তো আমি ব্যবসা করবো কি করে, অর্থ কামাবো কি করে? আমি একা চাষ করবো কি করে? আমি একা A to Z কাজ করবো কি করে? সেই জন্য সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, এটা দরকার আছে। এবং সমাজের স্বার্থে স্যাক্রিফাইসের মতো আনন্দ, মানুষের সুখে, মানুষের অসহায় পাশে দাঁড়ানোটাই আমাদের সত্যিকারের ধর্ম। ধর্ম খায় না, মাথায় দেয়। যে ধর্ম আমাদের শোষণ করে, যে ধর্ম আমাদের খণ্ড খণ্ড করে, যে ধর্ম আমাদের নিজেদের মধ্যে হানাহানি, হত্যা এবং অত্যাচার সৃষ্টি করে, সে ধর্ম, সে সিস্টেম, সেই এডুকেশন, সেই সংবিধানে আমাদের কি লাভ আছে? যে সংবিধান আমাদের সমস্যার সমাধান করতে পারছে না, তো সেই সংবিধান সারা পৃথিবীতে আলাদা আলাদা সংবিধান করেছে। তো সারা পৃথিবীর এত দেশ, সেই 800 কোটি মানুষের যে পৃথিবী, তার এমন একটা দেশের, এমন একটা কান্ট্রির, এমন একটা সমাজের কথা বলুন না যেখানে সমস্যা নেই, সমাধানই হয়ে আছে? নেই। কারণ সব ম্যানমেড, মানুষের তৈরি করা। মানুষের তৈরি করা জিনিস কখনো সাইন্টিফিক হতে পারে না, প্রকৃতিগত হতে পারে না, বেদভিত্তিক হতে পারে না। সেই জন্য দেখুন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মধ্যে বসে আছে বিবেক হয়ে। আপনি সমস্ত মানুষ, 800 কোটি মানুষকে জিজ্ঞেস করুন তো, বিবেকটা কি? বিবেক খায় না, মাথা দেয়। আমি আচ্ছা আচ্ছা লোককে বলতে শুনেছি, তোমরা বিবেককে জাগাও। আরে এই পাগলের প্রলাপ না। বিবেক চির জাগ্রত। বিবেকই আমাদের ঈশ্বর, আল্লাহ, খোদা, গড। বিবেকই আমাদের আদি পিতা মাতা। বিবেকই হচ্ছে সর্বশক্তিমান। তো তাকে আবার জাগাবে কি করে, যিনি চির জাগ্রত? আমরা ঘুমাই, আমি খাই, আমরা খাই, বিবেক খায় নাকি? বিবেক তো চির জাগ্রত। বিবেক আমাদের ধরে রেখেছে, বিবেকের কোলেই আমরা বসবাস করছি। বিবেকই আমাদের A to Z, বিবেকই আমাদের অস্তিত্ব। বিবেকে সারায় চললে এই পৃথিবীর কোনো মানুষের কোনো সমস্যা নেই। মানুষ একমাত্র বিবেকাধীন নয়, আর সমস্ত সৃষ্টির বস্তুগুলো বিবেকাধীন। তারা কোনো ফাউল করতে পারছে না। আকাশে গ্রহ নক্ষত্র ফাউল করার ক্ষমতাই নেই, রাইটই নেই। আকাশে অগণিত গ্রহ নক্ষত্র ডাকুন না, তারা এসে একটু চা খাবে, একটু গল্প করবে, পডকাস্টে অংশগ্রহণ করবে, আছে তাদের ক্ষমতা? পারবে? সৃষ্টির নিয়মে আমরা যা খুশি করতে পারি, এ অধিকার আমাদের জন্মগত, তাই আমাদেরও পানিশমেন্ট আছে। তাই আকাশে গ্রহ নক্ষত্র, জল, আলো, মাটি, পাতা, প্রকৃতির কোনো পানিশমেন্ট নেই, কারণ প্রকৃতি কোনো ফাউল করে না, প্রকৃতি স্যাক্রিফাইস করে, প্রকৃতি ধরে রেখেছে আমাদের। সেজন্য প্রকৃতিকে বাদ দিয়ে, প্রকৃতির নীতি আদর্শকে বাদ দিয়ে, ম্যানমেড যা কিছু ঘটেছে পৃথিবীর বুকে, এগুলোকে বন্ধ করে প্রকৃতিময় হয়ে, প্রকৃতিগত হয়ে, প্রকৃতিকে স্যালুট জানিয়ে, প্রকৃতিকে অন্বেষণ করে, তাদেরকে রিসার্চ করে প্রকৃতিময় হয়ে যাওয়া দরকার। আমাদের মধ্যে প্রকৃতি, আমরা পার্ট অফ গড, পার্ট অফ নেচার, পার্ট অফ মহাকাশ, পার্ট অফ রাম। এইটা ভেবে কাজ করলে পৃথিবী আপনি আমূল পরিবর্তন আসবে। কোনো অভাব নেই প্রকৃতির কোলে, কোনো অভাব নেই পৃথিবীর বুকের উপর। আমরা নিজেরাই নিজেদের অভাব সৃষ্টি করেছি। 1500 মানুষ
এই পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আউট অফ 800 করোড় মানুষ ট্রিলিয়ন বিলিয়ন হয়ে গেছে, পৃথিবী এক কাত হয়ে গেছে। কিছু মানুষ ওপরে বসে আছে, লাক্সারি করছে, আর কিছু মানুষ অনারে অনাশ্রয়ে ফুটপাতে বসবাস করছে। প্রত্যেকেই জিএসটি দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, প্রত্যেকে শ্রম দান করছে, প্রকৃতির সমস্ত বস্তুগুলো দান করছে, শ্রম দান করছে, মানুষও দান করছে, মানুষ মানুষের স্বার্থে করছে। প্রকৃতি কিন্তু তার নিজের স্বার্থে কিছু করছে না, মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। তাই মানুষকে যদি জ্ঞানী বানাতে হয়, তাহলে প্রত্যেককে বলতে হবে তোমরা আগে বিবেকাধীন হও, ভেতরের সারা বিবেকের সারায় চলো, তাকে স্যালুট করো, তার সঙ্গে আলিঙ্গন করো, তাকে নিয়ে এগিয়ে চলো, পাথেয় করে নাও। এর বাইরে কোনো ফর্মুলা চলতে পারে না। ঠিক। সাধারণ মানুষ বা এই যে নতুন জেনারেশন আসছে, তাদের প্রতি আপনার মেসেজ কি? আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন, তারা প্রত্যেকে ফল করে গেছে, ভুল করে গেছে, ধর্মের পিঞ্জরে আবদ্ধ ছিল, আমি করে জেনারেশন টু জেনারেশন নষ্ট করেছে। আমাদের পূর্বপুরুষরা যদি ঠিক করে যেত, তাহলে আজকের আমাদের সমাজের এই সমস্যা থাকতো না। তাই জন্য তো আমরা সন্তান দলের সন্তানরা মাঠে ময়দানে নেমে পড়েছি। ঘরের কি আমরা কোনো চাঁদা তুলি না, কারো কাছে অর্থ সঞ্চয় করি না, আমরা আমাদের যতটুকু সাধ্য আছে সেইটা নিয়ে বেদ প্রচারে নেমে পড়েছি। সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, তাহলে আমাদের পৃথিবীর কোনো অভাব নেই। পৃথিবীতে প্রকৃতিগতভাবে কোনো জিনিসের অভাব নেই। একটা সন্তান জন্মের 20 দিন আগে তার মার স্তনে দুধ এসে যায়। প্রকৃতি কত সচেতন, সজাগ, এই স্যাম্পলটা দেখে বুঝতে হবে। একটা শিশু জন্মাচ্ছে, তার চান টান করে 1 ঘন্টা বাদে তাকে বেডে দিল, ছোট বেডে, মার পাশে বেডে দিয়ে দিল। সে শিশুটার মুখে কি নিম পাতার রস দিলে সে খাবে? সে জিহ্বা দিয়ে ঠেলে ঠেলে বাইরে ফেলে দেবে। এবার সেই তুলো জল দিয়ে যদি ওরা মুছে দেন, একটু মধু দেন, হানি দেন, স্যার দেন, তাহলে ও চেটে চেটে জিহ্বা ঘুরিয়ে ঘুরিয়ে খাবে। আমরা সবকিছু বুঝ নিয়ে এসেছি, সমস্ত বুঝ আমাদের দেহের মাঝে বিদ্যমান। আমরা বুঝতে চাই না, নিজেকে নিজেকে ভালো করতে চাই না। কারণ আমার আগামী বংশধর যারা ছিলেন পূর্বপুরুষরা, তারা ভুল করে গেছে, তার খেসারত আমাদের দিতে হচ্ছে। এই যে যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাস্টিসরা আছে, যে মিনিস্টাররা আছে, যে এমএলএ এমপিরা আছে, তাদের পেছনে কত খরচা, কেন? সিকিউরিটি তাদের দরকার কেন? জাস্টিস অন্যের বিচার করবে, তার জন্য তাকে সিকিউরিটি দিতে হবে। সে তো ভালো কাজ করে, তার সিকিউরিটি কেন প্রয়োজন হচ্ছে? তার জন্য রাজপ্রাসাদ দরকার কেন, কোয়ার্টার দরকার কেন? ঝুঁকিতে থাকুক না। 7 দিন ঝুঁকিতে থেকে জাস্টিসরা, মিনিস্টাররা, এমএলএ এমপিরা, রাজ্যসভার মেম্বাররা ঝুঁকিতে 7 দিন থেকে দেখুক না ঝুঁকিতে থাকাটা কেমন আরামদায়ক। সেই আরামদায়কটা বুঝে সংবিধানকে পরিবর্তন করুক। তারা করছে না কেন? তারা বড় বড় জায়গায় বড় বড় আসনে বসে জনগণের টাকা খেয়ে পড়ে বড় বড় লেকচার দিচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, লোয়ার কোর্ট পর্যন্ত, মিনিস্টার থেকে এমএলএ এমপি পর্যন্ত। এ প্রকৃতি বরদাস্ত করবে না। প্রকৃতি সবাইকে বিনাশ করবে, কেউ রেহাই পাবে না। বলে গেলাম একটা কথা, আমি দেখেছি জাস্টিসরা এত মামলা মকদ্দমা কেস জমে গেছে, জাস্টিসদের করার সময় নেই, চিন্তা করার সময় নেই, তাদের বিবেকাধীন চিন্তা করার অবকাশ নেই, এবং তারা বোঝেই না বিবেক কাকে বলে, অন্তরাত্মা কাকে বলে, মন কাকে বলে। তারা কি বিচার করবে? তারা এখানে বিচার করে যাচ্ছে। আমি বলে যাচ্ছি আজকে তাদের মৃত্যুর পর আমি বিচার করব, তারা দেখবে আমাকে, আমি প্রমাণ করব। সেই জন্য বলছি, যত বড়ই মাতব্বরি করো ভাই, নিজে আগে নিজেকে ভালো করো। নিজে ভালো না হয়ে অপরকে ভালো করার নির্দেশ দেওয়ার কোনো মানুষের অধিকার নেই। দর্শকবৃন্দর কাছে বলবো, আজকে আমাদের সৌভাগ্য এই মাননীয় সন্তান দলের সর্বভারতীয় প্রেসিডেন্ট মাননীয় শঙ্কর সরকার মহাশয় আমাদের কাছে উপস্থিত আছেন, এবং ওনার সম্বন্ধে যতটুকু আমি জানি যে উনি ছোট বড় অর্থাৎ গরিব, খুব নিচু শ্রেণীর গরিব, প্রত্যেককে
মানে 126টা মানুষকে মান্থলি টাকা পাঠানো একটা ভালো অ্যামাউন্ট। আমি দেখেছি বাস্তবে মানুষরা ধর্ম করে যেগুলোতে পয়সা লাগে না, কিন্তু পয়সা ইনকাম করে আমি 1 লাখ টাকা ইনকাম করলাম এবং তার মধ্যে 50,000 টাকা আমি দান করলাম, এই ক্ষমতা আমি খুব কম মানুষেরই দেখেছি। একমাত্র শঙ্কর সরকার এখানে ব্যতিক্রম। তাই ওনাকে আমাদের পাওয়া মানে আমাদের ভাগ্যের ব্যাপার। আপনারা ওনার বক্তব্য শুনবেন, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন কিছু প্রশ্ন থাকলে। আপনারা হয়তো আমার মতন ওনার হয়তো কাছের লোক হতে পারবেন। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। স্যার, যে আজকাল যুদ্ধ পরিস্থিতি যেভাবে মানে খারাপের দিকে এগোচ্ছে, আমাদের মানুষ হিসাবে কি কর্তব্য আছে? মানুষ হিসাবে আমাদের একান্তে বসে এই যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা অন্ধকার, 12 ঘন্টা আলো, এই 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 9 ঘন্টা আমরা ঘুমোই। ঠিক। এই ঘুমের মধ্যে আমরা যদি প্রকৃতি নিয়ে ভাবি, চিন্তা করি, চিন্তন করি, মনন করি, মন্থন করি, আয়ন করি, আপ্যায়ন করি, আহ্বান করি, দেহ মনের ভেতরে প্রকৃতি আমাদের মধ্যে আছে। আমরা ছোট ইউনিভার্স বিশাল বড়, তারই পার্ট হচ্ছে আমরা। উই আর অল পার্ট অফ গড, পার্ট অফ আল্লাহ, পার্ট অফ নেচার, পার্ট অফ ঈশ্বর। সেই জন্য আমাদের যতক্ষণ চিন্তনে আমাদের সেক্স জাগে, চিন্তনে আমাদের হিংসা জাগে, চিন্তনে আমাদের রাগ বাড়ে, সেই চিন্তনটা যদি সঠিক হয় তাহলেই সিদ্ধান্ত সঠিক হবে। আর ভেতরে সারাটাকে যদি আমরা ব্রেক মারতে পারি, ব্রেক বলছে করোনা বসে যাও, দরকার নেই, থামো, আমরা থামতেই জানি না। ঠিক। মানুষ থামতেই জানে না। এই হিটলার থামতে জানে না বলেই তো হিটলারের অস্তিত্ব গেল। সেই জন্য মানুষকে এই পৃথিবীর সমস্যাটা কি, রোগটা কি, রোগের জন্য ওষুধ আনলে হবে না। এই রোগটা হচ্ছে কেন, রোগ যাতে না হয় তার ব্যবস্থা করুন। এই যে পরমাণু বোমা বানিয়েছে, এত অস্ত্র বানিয়েছে, কত হাজার লক্ষ ট্রিলিয়ন বিলিয়ন টাকা নষ্ট হচ্ছে। যুদ্ধের দরকার কি? পৃথিবীকে ভাগ করলো। আপনি বলুন তো, কাগজে কলমের সাথে তো ভাগ করেছি ম্যাপটা। ঠিক। পৃথিবী কেটে কেটে অ্যাপেলের মতো কি ভাগ করতে পারবে? সম্ভব না। তাহলে এ ভাগের কি অর্থ আছে? মানুষ নিজেরাই নিজেকে বোকা বানাচ্ছে। মানুষই মানুষের শত্রু, মানুষই মানুষের ধ্বংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে। মানুষ বুঝতে পারছে না যে সে কি করছে। মানুষ যে বোঝে না সেটাও তারা বোঝে না, আর সেটাও যে বোঝে না সেটাও বোঝে না। ঠিক। আপনাকে অশেষ ধন্যবাদ। আর পডকাস্ট উইথ সোহানের তরফ থেকে আপনাদের সকলকে আমার অশেষ ধন্যবাদ আপনাদের মনোযোগ সহকারে এই প্রোগ্রাম শোনার জন্য। রাম নাম, সবার কল্যাণ মঙ্গল হোক, সবাইকে আমার আত্মিক প্রণাম, সবার পরম শান্তি বর্ষিত হোক, এটি আমার প্রার্থনা প্রকৃতির কাছে, রামনারায়ণের কাছে, মহাকাশের কাছে। দর্শকবৃন্দদের কাছে আমার অনুরোধ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মাননীয় শঙ্কর সরকার মহাশয়ের সরাসরি প্রশ্ন করতে পারে। আমার ফোন নাম্বার থাকছে, দিনরাত আমার ফোন খোলা থাকে। আমি চির জাগ্রত, চির নির্দয় থাকি, চির জাগ্রত অবস্থা থাকি। তারা যে কোনো সময় ফোন করে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকুন, আপনারা সুন্দর থাকুন, আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক। নমস্কার। নমস্কার।